আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা ব্যাচ 1 লেকচার হচ্ছে 11 অর্থাৎ 11 নং লেকচারের ক্লাস নিব। আজকের টপিকটি হচ্ছে জ্যামিতি। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, অর্থাৎ পরীক্ষায় দেখা যাচ্ছে যে আমাদের এই জ্যামিতি থেকে প্রশ্ন থাকেই। তো আজকে আমরা একদম বেসিক আলোচনা থেকে শুরু করে সবগুলো প্রশ্নের সমাধান করব ইনশাল্লাহ। তো যারা যারা এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন একটু কনফার্মেশন দিবেন যে আমার সাউন্ড শুনতে বা বোর্ড দেখতে কোনো প্রবলেম হচ্ছে কিনা। ওকে, ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শারমিন ইমা, একটু জানাবেন যে সবকিছু ওকে আছে কিনা। আর আজকের টপিকটি আবারও বলে দিচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ টপিক জ্যামিতি। আমরা একদম শুরু থেকে অর্থাৎ বেসিক থেকে শুরু করব। তো দ্রুত আপনারা ক্লাসে চলে আসেন। আর যারা যারা আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে আপনারা মেনশন করে দিতে পারেন, তাহলে হয়তো তারাও সংযুক্ত হতে পারবে দ্রুত। জি, রাফিয়া জান্নাত রাফা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আফরোজা জানাচ্ছিলেন যে ক্লিয়ার আছে, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা চলে যাচ্ছি। আশা করছি যে আপনারা প্রত্যেকেই শীটটি হাতে নিয়েই ক্লাসে এসেছেন। তো যাদের কাছে শীট নেই তাদের উদ্দেশ্যে আমি অবশ্যই প্রশ্নগুলো বোর্ডে লিখে দিব, তারপর সমাধান করব। তো এখানে প্রায় 34টা প্রশ্ন আছে আজকের ক্লাসে। আমরা এই প্রশ্নগুলো একটি করে প্রশ্ন সমাধান করব এবং প্রশ্নটি সম্পর্কে যে আলোচনাগুলো আছে প্রশ্নের পাশাপাশি সেই আলোচনাগুলো করে যাব। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। আমি প্রশ্নের পাশাপাশি প্রত্যেকটা বিষয় বুঝিয়ে দিব আপনাদেরকে। প্রথম প্রশ্নটা আছে হচ্ছে 40 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 40 ডিগ্রি কোণের পূরক কোণ কত? পূরক কোণ কত হবে এই মানটা জানতে চাচ্ছে। তো একটু বলে রাখি যে সাধারণত আমাদের এই জ্যামিতির বেসিক বলতে রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত, সাধারণত এই সকল টপিকগুলো থেকেই আমাদের প্রশ্নগুলো আসে। মাঝে মাঝে দেখা যায় পঞ্চভুজ, ষষ্ঠভুজ বা অষ্টভুজ ইত্যাদি বহুভুজের ক্ষেত্রেও আমাদের প্রশ্নগুলো থাকে। তো আমরা একটা একটা করে সবগুলো টপিক নিয়ে আলোচনা করা হয়ে যাবে ইনশাল্লাহ। তো বলা হচ্ছে পূরক কোণ। তো আমি যদি প্রথমে কোণে চলে আসি, সাধারণত আমরা জানি যে দুইটি রেখাংশ যদি একটা বিন্দুতে মিলিত হয় বা দুইটা রেখাংশের যদি একটা মাত্র কমন বিন্দু থাকে তাহলে এখানে কোণ উৎপন্ন হয়, দুইটি কোণ উৎপন্ন হয়। অর্থাৎ কোনো দুইটি রেখাংশ যদি একটা বিন্দুতে মিলিত হয় তাহলে সেখানে দুইটা কোণ উৎপন্ন হয়েছে, দেখতে পাচ্ছি আমরা। তো এই কোণের বিভিন্ন প্রকার ভেদ আছে। এই প্রকার ভেদগুলো যদি আমরা একটু জেনে নেই তাহলে আমাদের জন্য ভালো হবে। সেটা হচ্ছে যে আমরা প্রথমেই আসি, একটা হচ্ছে সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ, এরপর সমকোণ, স্থূল কোণ। আচ্ছা, তো সূক্ষ্ম কোণ হচ্ছে সাধারণত 90 ডিগ্রি থেকে ছোট, 0 ডিগ্রি থেকে বড় হবে। 0 ডিগ্রি থেকে এই কোণের মান বড়, 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে সেটা হচ্ছে সূক্ষ্ম কোণ। আর 90 ডিগ্রির সমান হয়ে গেলে সেই কোণের মানকে আমরা বলি হচ্ছে সমকোণ। সাধারণত দুইটি রেখাংশ যদি পরস্পর লম্বভাবে মিলিত হয়, পরস্পর লম্বভাবে মিলিত হলে আমাদের সমকোণ উৎপন্ন হয়, দুই পাশে দুইটি সমকোণ উৎপন্ন হয়েছে। আর স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা বড় হবে, 180 ডিগ্রি অপেক্ষা ছোট হবে। যদি 180 ডিগ্রির সমান হয়ে যায় সেটাকে আমরা বলি হচ্ছে সরল কোণ। সরল কোণ এর মানটা 180 ডিগ্রির সমান, অর্থাৎ এক সরল কোণ সমান হচ্ছে 2 সমকোণ বা 180 ডিগ্রি। এরপরেই যে আলোচনাটা আসবে এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ, যেটা হয়তো অনেকের কাছে নতুন মনে হতে পারে। প্রবৃদ্ধ কোণ, তো প্রবৃদ্ধ কোণটা হচ্ছে 180 ডিগ্রি অপেক্ষা বড় হবে এবং 360 ডিগ্রি অপেক্ষা ছোট। এই কোণটাকে আমরা বলি হচ্ছে প্রবৃদ্ধ কোণ। 2 সমকোণের থেকে বড়, 4 সমকোণের থেকে ছোট। আচ্ছা, তো এগুলো হচ্ছে আমরা বিভিন্ন কোণের পরিমাপের উপর নির্ভর করে যে আমরা কোণকে ভাগ করি সেই মানগুলো পেয়ে গেলাম: সূক্ষ্ম কোণ, সমকোণ, স্থূল কোণ, সরল কোণ এবং প্রবৃদ্ধ কোণ। এরপরে আমরা দুইটি কোণের তুলনা করতে পারি, তুলনা করে এদেরকে নাম দিতে পারি। যেমন দুইটি রেখাংশ যদি পরস্পরকে ছেদ করে বা দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করে তাহলে এখানে 4টা কোণ উৎপন্ন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে সামনাসামনি যে দুইটা কোণ থাকবে, এইটা আর এইটা,
অথবা এই কোণটার সাথে যদি আমরা এই কোণটা তুলনা করি, এই কোণগুলোকে বলা হয় পরস্পর বিপ্রতীপ কোণ। আমি লিখে দিচ্ছি, এই কোণগুলোর নাম হচ্ছে বিপ্রতীপ কোণ। অর্থাৎ দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে দুই জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটার বিপ্রতীপ কোণ, এই কোণটার বিপ্রতীপ কোণ, অর্থাৎ বিপরীত কোণগুলোই হয়ে যাবে আমাদের বিপ্রতীপ কোণ। আচ্ছা, তো এই বিপ্রতীপ কোণের পরিমাপ অবশ্যই সমান হবে। এরপরে আসি, দুইটি সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয় এবং এদেরকে কোনো একটা রেখা ছেদ করে, আবারও বলছি যে দুইটি সরলরেখা পরস্পর সমান্তরাল এবং এদেরকে অপর একটি রেখা ছেদ করেছে, তাহলে যেই কোণগুলো উৎপন্ন হবে এই কোণ দুটিকে বলা হয় পরস্পর একান্তর কোণ। দুই কর্নারে যেই কোণ দুটো আছে এই কোণ দুটার নাম হচ্ছে একান্তর কোণ। কেউ যদি এটাকে বলেন সেক্ষেত্রেও এটার একান্তর কোণ হবে। আচ্ছা, এই একান্তর কোণদ্বয় পরস্পর সমান, একান্তর কোণদ্বয় পরস্পর সমান। এখানে একই রকম দেখতে আরো দুইটা করে কোণ উৎপন্ন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই কোণটা আর এই কোণটা একই রকম কোণ, যার কারণে এদের নাম হয়েছে অনুরূপ কোণ। এই কোণটার নাম হয়ে যাবে তখন অনুরূপ কোণ, এবং এই অনুরূপ কোণের মানও পরস্পর সমান। তাহলে দুইটি সরলরেখা পরস্পর সমান্তরাল হলে তাদেরকে অন্য একটি সরলরেখা যদি ছেদ করে উৎপন্ন একান্তর কোণগুলোও সমান হবে, আবার উৎপন্ন অনুরূপ কোণদ্বয় পরস্পর সমান হবে। এরপর আমরা চলে যাব পূরক কোণ এবং সম্পূরক কোণে। সাধারণত আমরা জানি যে দুইটি সরলরেখা যদি পরস্পর লম্বভাবে মিলিত হয় তাহলে একটা লম্ব বা 90 ডিগ্রি উৎপন্ন হচ্ছে। এখন যদি আমি এই 90 ডিগ্রিকে যে কোনো দুইটা ভাগে ভাগ করে দিলাম, এই 90 ডিগ্রি সম্পূর্ণ কোণটাকে দুই ভাগে ভাগ করে দিলাম, ওকে, তাহলে এই একটা কোণের মান ধরে নিলাম যে 20 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 20 ডিগ্রি। তো আমি বলতেছি যে এই 20 ডিগ্রি আছে, আর কতটুকু হলে 90 ডিগ্রি হবে, অর্থাৎ 90 ডিগ্রি পূরণ করতে আর যতটুকু কোণ প্রয়োজন ওই কোণটাই হচ্ছে আমার এই কোণের পূরক কোণ। বুঝতে পেরেছেন? পূরক মানে যেটা পূরণ করে, তাই তো? যে 90 ডিগ্রি পূরণ করবে আর কতটুকু হলে, 20 ডিগ্রি আছে, আরো যদি 70 ডিগ্রি হয় দুইটা মিলে হয়ে যাবে 90 ডিগ্রি। অর্থাৎ দুইটি কোণের পরিমাপ বা দুইটি কোণ মিলে যদি 90 ডিগ্রি হয় তখন একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। অর্থাৎ 20 ডিগ্রি এর পূরক কোণ 70 ডিগ্রি, একই রকম ভাবে এই 70 ডিগ্রির পূরক কোণ হবে 20 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনারা সাথে সাথে কমেন্ট করে জানালে আমি সমাধান করে দিতে পারবো। তো এটার ক্ষেত্রে আমাদের আছে হচ্ছে 40 ডিগ্রি, যে 40 ডিগ্রি কোণের পূরক কোণ কত, 40 ডিগ্রি কোণের পূরক কোণ কত। তো আমি তো জানি যে আমাদের দুইটা কোণের সমষ্টি হতে হবে 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি থেকে 40 ডিগ্রি বিয়োগ করে দিলাম, থাকবে আর 50 ডিগ্রি। তার মানে বলতে পারি যে 40 ডিগ্রি এর পূরক কোণ 50 ডিগ্রি। যদি এটা উল্টানো আসতো যে 50 ডিগ্রি এর পূরক কোণ কত হবে, সেক্ষেত্রে আমরা লিখতে পারতাম যে 50 ডিগ্রি এর পূরক কোণ হচ্ছে 40 ডিগ্রি। আচ্ছা, এরপর পূরক কোণের পর আমাদের যে বিষয়টা আসবে সেটা হচ্ছে সম্পূরক কোণ। পূরক কোণের সাথেই যেটা আমরা শিখবো এটা হচ্ছে সম্পূরক কোণ। তো পূরক কোণ এবং সম্পূরক কোণ দুইটাই আমাদের পূরণ করবে, একটা হচ্ছে 90 ডিগ্রি পূরণ করবে আর একটা হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ সম্পূরক কোণের ক্ষেত্রে আমাদের এমন দুইটা কোণ নিতে হবে যে দুইটা কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি। ঠিক আছে, যেমন এই কোণটা আমরা বললাম যে 70 ডিগ্রি, এটা হচ্ছে 70 ডিগ্রি। তাহলে আর কত ডিগ্রি হলে 180 ডিগ্রি হবে, বা এক সরল কোণ হবে অথবা দুই সমকোণ হবে, যেভাবেই বলি না কেন, তাহলে আরো 110 ডিগ্রি লাগবে আমাদের 180 ডিগ্রি হতে। তো সেক্ষেত্রে বলতে পারি এই 70 ডিগ্রি এর সম্পূরক কোণ হচ্ছে 110 ডিগ্রি, আবার 110 ডিগ্রি এর সম্পূরক কোণ হচ্ছে 70 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছেন। তো দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়ে যায় একটিকে অপরটির পূরক কোণ বলবো, আর দুইটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়ে যায় সেক্ষেত্রে একটিকে আরেকটির সম্পূরক কোণ বলবো। এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। তাহলে এটার অ্যান্সার নিশ্চয়ই পেয়ে গেছেন, এটা হবে 50 ডিগ্রি। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা তো জানি যে একটা হচ্ছে 90 ডিগ্রি আর একটা 180 ডিগ্রি হওয়ার কথা বা হয়, তারপরেও দেখা যায় যে আমাদের পরীক্ষার হলে গিয়ে একটু এলোমেলো মনে হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি শর্টকাট মনে রাখবেন কিভাবে, যে কোনটার ক্ষেত্রে 90 আর কোনটার ক্ষেত্রে 180। এটা কোনো বইয়ের টেকনিক না, এটা জাস্ট আপনি মনে রাখার জন্য
এই টেকনিক ইউজ করতে পারেন। পুরো এটার বানানটা কিন্তু ছোট আর সম্পূরকের বানানটা বড়, এর জন্য এটার মানও ছোট আর এটার মানও বড়। মানে পুরোকে হচ্ছে আমরা 90 থেকে হিসাব করব আর সম্পূরকের জন্য আমরা 180 থেকে হিসাব করব। তার মানে কিন্তু এই নয় যে পূরক কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, এটা কিন্তু না। পূরক কোণ হচ্ছে যে কোনো একটা কোণের মান দেওয়া থাকবে আর একটা কোণের মান বের করতে হবে। হ্যাঁ, যদি বলে যে 0 ডিগ্রি এর পূরক কোণ কত, সেক্ষেত্রে 0 ডিগ্রি এর পূরক কোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি এর পূরক কোণ কত, 0 ডিগ্রি। হ্যাঁ, দুইটি কোণের সমষ্টি 190 হবে না, 180 ডিগ্রি হবে। সানিয়া আক্তার। ওকে, এরপরে দেখেন বলা হচ্ছে 2 নম্বরে যে একটি সরলরেখার সাথে একটি রেখাংশ মিলিত হয়ে যে শূন্যিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত হবে। একটি সরলরেখার সাথে একটি রেখাংশ মিলিত হবে। তো আপনারা কি জানেন যে সরলরেখা এবং রেখাংশ এই দুটার মধ্যে পার্থক্য কি? বলা হচ্ছে একটি সরলরেখার সাথে অপর একটি রেখাংশ মিলিত হয়ে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন করে তাদের সমষ্টি কত। প্রশ্ন হচ্ছে এটা। যারা অ্যান্সার পারেন বা আপনি জানেন এটার উত্তর কি হবে, সাথে সাথে উত্তর করে দেবেন সমষ্টি কত হবে। আর যারা আমরা জানি না তাদের জন্য তো আমি আছি, অবশ্যই বলে দেব। একটি সরলরেখার সাথে অপর একটি রেখাংশ, তো যেটা বলছিলাম যে সরলরেখা এবং রেখাংশের মধ্যে পার্থক্য কোথায়। সরলরেখার কোনো প্রান্তবিন্দু নাই, সরলরেখার ক্ষেত্রে কোনো প্রান্তবিন্দু নাই, ইচ্ছা মতো আপনি দুই দিকে এক্সটেন্ড করতে পারবেন বা বাড়াতে পারবেন। কিন্তু রেখাংশর ক্ষেত্রে দুইটা প্রান্তবিন্দু আছে, দুইটাই প্রান্তবিন্দু আছে, আপনি চাইলেও এই রেখাংশের দৈর্ঘ্য আর পরিবর্তন করতে পারছেন না। তো যখন মিলিত হবে আর একটা হচ্ছে ছেদ করবে, ছেদ করা বলতে বোঝায় যে একদম ছেদ করে চলে যাবে, আর মিলিত হওয়া মানে যে কোনো একটা বিন্দুতেই মিলিত হবে, এটা নিচের দিকে নামবে না, এটা হচ্ছে মিলিত হয়েছে। তো একটা সরলরেখার উপর একটা রেখাংশ মিলিত হইলে এই যে দুইটা সন্নিহিত কোণ, এদের সমষ্টি কত হবে, যেভাবে মিলিত হোক না কেন তাদের সমষ্টি হবে 180 ডিগ্রি। ওকে, তো রেজাল্ট হবে 180 ডিগ্রি। আচ্ছা, ধন্যবাদ আপনাদের সকলকেই, অনেকেই অ্যান্সার করেছেন 180 ডিগ্রি 50। আচ্ছা, একটা অ্যান্সার ভুল হয়েছে, হয়তো আগের প্রশ্নের অ্যান্সার দিয়েছেন নুসরাত জাহান নীলা। আচ্ছা, এরপর রাফিয়া জান্নাত রাফা সহ কামরুল হাসান শুভ, আপনাদের প্রত্যেকের অ্যান্সার হয়েছে। জি, জিনি আক্তার, ওয়ালাইকুম আসসালাম। লেট করে ফেলেছেন অনেক, আমরা কিন্তু অনেক বিষয় নিয়ে আলোচনা করে ফেলেছি ইতিমধ্যে। আশা করি আপনি পরবর্তীতে এই মূল আলোচনাগুলো দেখে নেবেন। এরপর 3 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি যে 2 সমকোণ অপেক্ষা বড় এবং 4 সমকোণ অপেক্ষা ছোট। কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম 2 সমকোণ অপেক্ষা বড় মানে 180 ডিগ্রি থেকে বড়, আর 4 সমকোণ বা 360 ডিগ্রি থেকে ছোট একটা কোণ। তাহলে এই কোণের নাম কি হবে? এই কোণের নাম হবে হচ্ছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণের মান 180 থেকে বড় হবে আর 360 এর থেকে ছোট হবে, অর্থাৎ 2 সমকোণের থেকে বড়, 4 সমকোণের থেকে ছোট। তো 3 নম্বর প্রশ্নের পরে আপনারা, তার মানে এটার অ্যান্সার হচ্ছে প্রবৃদ্ধ কোণ। 4 নম্বর প্রশ্নটিতে যদি যাই, একটি সরলরেখার সাথে একটি রেখাংশ মিলিত হলে তাদের সমষ্টি কত, মাত্রই আমরা সমাধান করেছি 2 নম্বর প্রশ্নে 180 ডিগ্রি। এরপর 5 নম্বর প্রশ্নটি দেখবেন, অর্থাৎ 2 নম্বর আর 4 নম্বর এই দুইটি প্রশ্ন সেম প্রশ্ন ছিল। জি, প্রবৃদ্ধ কোণ আপনাদের উত্তর হয়েছে। 5 নম্বর প্রশ্নটি একটু দেখবেন যে দুটি কোণের পরিমাপের যোগফল 2 সমকোণ হলে কোন দুইটি পরস্পর কি কোণ। দুইটি কোণের যোগফল পরস্পর মানে 2 সমকোণ হলে কোন দুইটিকে আমরা কি কোণ বলি? পরস্পরের বিপ্রতীপ কোণ, সন্নিহিত কোণ, পূরক কোণ আর সম্পূরক কোণ। যেহেতু বিষয়টি নিয়ে আলোচনা করেছি, কয়েক মিনিট আগেই আলোচনা হয়েছে, তো আপনি কিন্তু অ্যান্সার দিতে পারছেন একটু চেষ্টা করলেই। যে দুইটি সন্নিহিত কোণের পরিমাপ হচ্ছে 2 সমকোণ বা দুইটা কোণের পরিমাপ হচ্ছে 2 সমকোণ। একটা ক্যারেক্টার কি বলতে পারি আমরা? 5 নম্বর প্রশ্নের অ্যান্সার করবেন প্রত্যেকেই।
বিপ্রতীপ কোণ, সন্নিহিত কোণ, পূরক কোণ বা সম্পূরক কোণ। আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম যে দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে একটা ক্যারেক্টার পূরক কোণ বলে, আর 180 ডিগ্রি বা দুই সমকোণ হলে প্রতিটিকে আরেকটির মানে একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হবে। তো এটার রেজাল্ট হচ্ছে সম্পূরক কোণ। তো বুঝতে প্রবলেম থাকলে সেক্ষেত্রে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন, আমি তখন আরও একবার ট্রাই করব আপনাকে বোঝানোর জন্য। দেন আমরা যদি 6 নম্বর প্রশ্নে চলে যাই, একটি সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যায়? একটি সরলরেখা এর যে কোনো একটা বিন্দুতে, বলা হয় নাই যে প্রান্ত বিন্দুতে, বলছে যে একটি সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যাবে। একটি সরলরেখার উপর আমরা একটা লম্ব অঙ্কন করলাম, কয়টি সমকোণ পাওয়া যাচ্ছে? এই একটি সমকোণ, এই পাশে আরো একটি সমকোণ, তার মানে দুইটি সমকোণ পাওয়া যাবে, দুইটি সমকোণ। অ্যান্সার হবে দুইটি সমকোণ। এরপর জি আপনাদের অ্যান্সারটি হয়েছে দুইটি সমকোণ। নেক্সট প্রশ্নটি যদি নেই, আমাদের হচ্ছে 7 নম্বর প্রশ্নটি দেখবেন, দুটি পরস্পর পূরক কোণের মধ্যে একটির মান 35 ডিগ্রি হলে অপরটির মান কত? দুইটি পূরক কোণের একটি 35 ডিগ্রি, জাস্ট ঘুরিয়ে বলছে প্রশ্নটা, কিন্তু আগেই সমাধান করা হয়েছে। 1 নম্বর প্রশ্নে আমরা বলে আসছি যে 50 ডিগ্রি এর বা 40 ডিগ্রি এর পূরক কোণ কত, তো সেই হিসাবে এখানে জানতে চাচ্ছে যে 35 ডিগ্রি এর পূরক কোণ কত, একটু ঘুরিয়ে জাস্ট জানতে চাচ্ছে 35 ডিগ্রি এর পূরক কোণ কত। এটা কিন্তু আপনারাই অ্যান্সার করতে পারেন। পূরক কোণের মান কত হবে? 35 ডিগ্রি এর পূরক কোণ সমান কত? একটু দ্রুত অ্যান্সার করেন যে 35 ডিগ্রি এর পূরক কোণ সমান কত হবে। ওকে, অলরেডি আপনারা অ্যান্সার করেছেন 55 ডিগ্রি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, অ্যান্সারটি হয়েছে। এরপর আমরা 8 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। তাহলে এভাবে দ্রুত যদি আপনারা সাথে সাথে প্রশ্নগুলো উত্তর করেন তাহলে আমরা খুব দ্রুত শেষ করতে পারবো। দেখতেই পাচ্ছেন 34টা প্রশ্ন আজকে আমরা সমাধান করব 1 থেকে 34 পর্যন্ত। তো এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 8 নম্বর প্রশ্ন, সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুইটির প্রত্যেকটি কি কোণ হবে? সমকোণী ত্রিভুজের, তো আমরা তো জানি যে সমকোণী ত্রিভুজ মানে কোণ ভেদের ত্রিভুজ হচ্ছে 3 প্রকার। একটু আলোচনা করে যাই, তাহলে পরবর্তী কয়েকটা প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। কোণ ভেদে একটা ত্রিভুজ হচ্ছে 3 প্রকারে ভাগ করতে পারি ত্রিভুজকে কোণ ভেদে। হয়তো চিত্র দেখি আপনারা বুঝতে পেরেছেন যে কোনটাকে আমরা কি ত্রিভুজ বলি। এটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ। প্রথম ত্রিভুজটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী। পরের ত্রিভুজটি হচ্ছে আমাদের স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী। আর এই নিচের ত্রিভুজটি হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। তো এই ত্রিভুজগুলোর মধ্যে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে 3টি কোণই আমাদের সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণী ত্রিভুজের কয়টা কোণ সূক্ষ্মকোণ? 3টা কোণ সূক্ষ্মকোণ। স্থূলকোণী ত্রিভুজের একটি কোণ হচ্ছে স্থূলকোণ, একটি কোণ স্থূলকোণ, এবং বাকি 2টা কোণ অবশ্যই কি হবে? সূক্ষ্মকোণ হবে। স্থূলকোণী ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ, বাকি 2টা কোণ অবশ্যই সূক্ষ্মকোণ। আবার সমকোণী ত্রিভুজের একটি মাত্র কোণ হচ্ছে সমকোণ, আর বাকি 2টা কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। একটি কোণ সমকোণ, বাকি 2টি কোণ সূক্ষ্মকোণ। তো এই ক্ষেত্রে প্রশ্নটা মনে হয় এমনই ছিল যে সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর নাম হচ্ছে অতিভুজ, অর্থাৎ এই বাহুটাকে বলা হয় অতিভুজ। এই অতিভুজ সংলগ্ন এই কোণ দুইটি অবশ্যই কি হবে? সূক্ষ্মকোণ। জি আপনারা যারা অ্যান্সার করেছেন, স্যার 5 নাম্বারটা বুঝতে পারিনি। আচ্ছা 5 নাম্বারটা আরেকবার আপনাকে একটু বুঝিয়ে দিচ্ছি। একজন কমেন্ট করেছেন যে 5 নাম্বার প্রশ্নটা বুঝতে পারেনি, যে দুইটি কোণের পরিমাপের যোগফলকে যদি 2 সমকোণ হয়, এই 2টা কোণের পরিমাপ এই 2টা মিলে হচ্ছে 2 সমকোণ বা 180 ডিগ্রি, তাহলে একটাকে অপরটির কি কোণ বলা হবে? সম্পূরক কোণ। সম্পূরক কোণ, এটাই ছিল 5 নাম্বার প্রশ্ন, যে দুইটি কোণের পরিমাপের যোগফল 2 সমকোণ হলে কোণ দুইটি পরস্পর সম্পূরক কোণ। এটা হচ্ছে 5 নাম্বারের জন্য। আবার এইটার অ্যান্সার ভেবে নিয়েন না, আমরা মাত্র সমাধান করেছি 5 নাম্বার, তার আগেরটা সমাধান করেছি হচ্ছে
8 নম্বর প্রশ্ন, সমকোণী ত্রিভুজের হচ্ছে অতিভুজ সংলগ্ন বাহু দুইটা অতিভুজ সংলগ্ন কোণ দুইটি সূক্ষ্মকোণ। আচ্ছা, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। 9 নম্বর প্রশ্নটি দেখবেন যে কোন তিনটি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না? কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে না? আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল বা সমষ্টি, দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বৃহত্তর, তৃতীয় বাহু অপেক্ষা বড় বা বৃহত্তর বা বেশি, যেটা দিয়ে আপনি মনে রাখতে পারেন। অর্থাৎ এখানে আমাদের যেই অপশনগুলো আছে এই অপশনগুলোর আমরা ছোট ছোট দুইটা যোগ করে যদি বড়টার থেকে কি হয়, বড় হয়, তাহলে সেক্ষেত্রে বলতে পারবো যে ত্রিভুজ গঠন করা যাবে। ক নম্বর অপশনে আছে 2, 4, 5। খ নম্বর অপশনে আছে 4, 5, 6। গ নম্বর অপশন আছে 2, 4, 7। আর ঘ নম্বর অপশনটি হচ্ছে 3, 4, 7। তো বলা হচ্ছে যে কোন ক্ষেত্রে ত্রিভুজ গঠন করা যাবে না, নিচের কোন তিনটি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না? ক, খ, গ, ঘ। আপনাদেরকে 30 সেকেন্ড সময় দিচ্ছি, আপনারা 30 সেকেন্ডের মধ্যে অবশ্যই উত্তরগুলো দিয়ে দিবেন। জাস্ট 30 সেকেন্ড সময় দিচ্ছি, যে 30 সেকেন্ডের মধ্যে যাতে আপনারা এই প্রশ্নটার অ্যান্সার দিতে পারেন যে কোন ক্ষেত্রে ত্রিভুজ গঠন করা যাবে না নিচের। আচ্ছা, কবিরুল ইসলাম জানিয়েছেন গ, এরপরেরটাও গ। মৌমিতা রয়, এরপরে হচ্ছে লিখন আপু জানিয়েছেন গ। হ্যাঁ, গ নাম্বারটা তো অবশ্যই হবে, এটার মধ্যে আরো একটা হবে, এইটা দিয়েও ত্রিভুজ গঠন করা যাবে না, ঘ নাম্বারটা দিয়েও ত্রিভুজ গঠন করা যাবে না। কারণ আমার এখানে বলা ছিল যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে, বড় হতে হবে। সমান হলেও কিন্তু হচ্ছে না, অর্থাৎ এই 3 আর 4 যোগ করলে সেটা 7-এর সমান, তার মানে এটা দিয়েও ত্রিভুজ গঠন করা যাবে না, তখন একটা সরলরেখার উপর হয়ে যাবে। তার মানে রেজাল্ট হবে হচ্ছে গ এবং ঘ দুইটি, এখানে অ্যান্সার হবে দুইটি, গ এবং ঘ। অর্থাৎ সব থেকে ছোট ছোট দুইটা যোগ করে যদি আমাদের দেখি যে না তৃতীয়টার থেকে বড় হয়েছে, সেক্ষেত্রে আমরা বলতে পারলাম যে গঠন করা যাবে। আচ্ছা, 10 নম্বর প্রশ্নতে চলে যাচ্ছি। একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 1 মিটার কম, একটি সমকোণী ত্রিভুজের ভূমি দৈর্ঘ্য 1 মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার হলে অতিভুজের দৈর্ঘ্য কত? আচ্ছা, এটা মেবি একটু কোশ্চেনে মিস্টেক আছে কোথাও। একটা সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 1 মিটার কম লম্ব অপেক্ষা, আর অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার হলে দৈর্ঘ্য কত? সেই প্রশ্নটা সম্পূর্ণ প্রশ্ন নাই, মানে সম্পূর্ণ প্রশ্নটা আসে না এখানে। বিষয়টা এরকম হতে পারত যে একটা সমকোণী ত্রিভুজের, আমরা জানি সমকোণী ত্রিভুজের সবসময় এই অতিভুজটা বড় হবে, অতিভুজ বড়, আর লম্ব এবং ভূমি এই দুইটা অবশ্যই অতিভুজ অপেক্ষা ছোট হবে। তো বলা হচ্ছে যে ভূমির দৈর্ঘ্য 1 মিটার কম হতে পারে, ভূমির দৈর্ঘ্য 1 মিটার কম, আর লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি তো হতে পারে, এটা 1 মিটার বেশি হতে পারে, ভূমি লম্বের থেকে 1 মিটার কম হতে পারে, যে কোনো শর্ত থাকতে পারে। তো যেই শর্তটাই থাকুক না কেন, যেহেতু এখানে প্রশ্নটা সম্পূর্ণ না, তবে সম্পূর্ণ থাকলে আপনারা নিজেরাই অ্যান্সার করতে পারবেন। সেই টেকনিকটা বলে দিচ্ছি যে অতিভুজ স্কোয়ার সমান হবে লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। অর্থাৎ এই সমকোণী ত্রিভুজের অতিভুজ, লম্ব এবং ভূমি সম্পর্কিত আমাদের যে পিথাগোরাসের উপপাদ্য, এই উপপাদ্য অনুসারে হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এক্ষেত্রে আমরা যে কোনো মান দেওয়া থাকলে সেই মান থেকে এই সম্পর্কের মাধ্যমে অন্য আরেকটার মান বের করে নিতে পারি। আচ্ছা, তাহলে আমরা 11 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি যে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেওয়া আছে। আচ্ছা, তার আগে আমরা একটু জেনে নেই যে একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হবে। ত্রিভুজের 3 কোণের সমষ্টি, সেটা যত বড় ত্রিভুজ হোক বা যত ছোট ত্রিভুজ হোক বা যে কোনো প্রকারের ত্রিভুজ হোক না কেন, ত্রিভুজের 3 কোণের সমষ্টি, 3 কোণের
সমষ্টি সমান কত হবে? ভেরি গুড, 180 ডিগ্রি। আমরা এটা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমি এখন আপনাদেরকে একটা প্রশ্ন দিচ্ছি, খুব দ্রুত অ্যান্সার করবেন। আপনাদের সময় হচ্ছে 20 সেকেন্ড। 20 সেকেন্ডের মধ্যে এটার অ্যান্সার করবেন, এরপর আমি প্রশ্নটা মুছে দেব। বলা হচ্ছে যে এবিসি ত্রিভুজের কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান হচ্ছে 180 ডিগ্রি। এখন এই যে ত্রিভুজটাকে আমি সমান 2 ভাগে ভাগ করলাম, এই ত্রিভুজটাকে সমান 2 ভাগে ভাগ করছি, এটার নাম দিলাম ডি। তাহলে এই কোণ বিএডি প্লাস কোণ বি আর হচ্ছে প্লাস কোণ এডিবি, এই তিনটার পরিমাপ কত হবে? এই তিনটা কোণ। তাহলে এই অর্ধেক ত্রিভুজের এই কোণের পরিমাপ কত হবে? এবিসি ত্রিভুজে, এই ত্রিভুজ এবিসি এ, এই তিনটার পরিমাপের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজটাকে আমি 2 ভাগে ভাগ করছি, এখন এই তিনটা কোণের পরিমাপ কত ডিগ্রি হবে? একটু দ্রুত অ্যান্সার করবেন। আচ্ছা, সবাই 180 ডিগ্রি, ভেরি গুড। তো এটার ক্ষেত্রে কিন্তু আমরা ভুল করব না, যে আমরা ত্রিভুজকে আরো ছোট করতে পারি, আরো বড় করতে পারি, সেক্ষেত্রে কোণের মানের কোনো পরিবর্তন হবে না। আশা করি সকলের মনে থাকবে। তো ত্রিভুজ হলেই কোণের পরিমাপ হবে 180 ডিগ্রি। তো এখানে আমাদের বলা আছে যে একটা ত্রিভুজের কোণগুলোর অনুপাত 1:2:3, তিনটা অনুপাত দেওয়া আছে। তো আমরা একটাকে ধরে নিলাম এক্স, আর একটাকে ধরে নিলাম 2x, আর একটাকে ধরে নিতে পারি 3x, এক্স ধরে করতে পারি। অথবা আমরা সরাসরি এই অনুপাতের রাশিগুলোকে যোগ করে দিতে পারি, 1+2+3, 1+2+3। তো কত আসবে? 3 আর 2 যোগ করলে 5, 5 আর 1 হচ্ছে 6, টোটাল হচ্ছে 6। সমষ্টি কত ডিগ্রি? আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো 180কে যদি আমি 6 দিয়ে ভাগ করি, মান পাই হচ্ছে 30 ডিগ্রি। তার মানে একটা কোণ হবে 30 দিয়ে 1কে গুণ করলে 30 ডিগ্রি, 30 দিয়ে 2কে গুণ করলে পাবো 60 ডিগ্রি, 30 দিয়ে 3কে গুণ করলে পাবো 90 ডিগ্রি। তার মানে কোণগুলো হবে 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। কেউ যদি এভাবে করতে চান সেও করতে পারেন। এটার মান হবে 180 বা 180 ডিগ্রি। তো এক্ষেত্রেও 6x এর মান 180 ডিগ্রি, সুতরাং x এর মান পাবো 30 ডিগ্রি। x যদি 30 ডিগ্রি হয় তাহলে একটা একটা করে গুণ করে দিলেই হয়ে যাচ্ছে, যে 30, এরপরে 60, এরপর একটা হচ্ছে 90। ওকে, তো এখন প্রশ্ন ছিল কি? প্রশ্ন ছিল ত্রিভুজটি কি হবে। তো যেহেতু একটা কোণ 90 ডিগ্রি, তার মানে এই ত্রিভুজটা হবে সমকোণী ত্রিভুজ। একটা কোণ যেহেতু 90 ডিগ্রি আসছে, এই জন্য আমরা এই ত্রিভুজটাকে কি বলতে পারি? সমকোণী ত্রিভুজ। এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, 12 নম্বর প্রশ্ন, যেটা আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করে আসছি। সূক্ষ্মকোণী, স্থূলকোণী এবং সমকোণী ত্রিভুজের মধ্যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের সংখ্যা কতটি? আমরা জানি যে শুধুমাত্র সূক্ষ্মকোণী ত্রিভুজে সূক্ষ্মকোণ হচ্ছে 3টি, স্থূলকোণী ত্রিভুজে স্থূলকোণ 1টি, সমকোণী ত্রিভুজে সমকোণও 1টি। তো রেজাল্ট হচ্ছে 1টি, স্থূলকোণের সংখ্যা হবে 1টি। আচ্ছা, সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি? এক্ষেত্রে আমাদের কয়েকটা অনুপাত দেওয়া আছে। একটা আছে হচ্ছে 6:5:3, 6:5:3। এর পরের অনুপাতটা আছে 12:8 আর হচ্ছে 4। নেক্সটের অনুপাতটা আছে 13:12 আর হচ্ছে 5, 13:12:5। এর পরের আছে হচ্ছে 6:4:3, 6:4:3। তো আমাদের এখানে যে ছোট ছোট মানগুলো আছে, এই মানগুলোকে আমরা বর্গ করব। বর্গ করে বর্গমূল নির্ণয় করার পর যদি এটা আরেকটা বড়টার সাথে মিলে যায়, তাহলে এটা সমকোণী ত্রিভুজ হবে। যেমন এই ক্ষেত্রে এটার জন্য √5² + 3², এটার মান যদি 6 হয়, সেক্ষেত্রেই কেবলমাত্র এটা সমকোণী ত্রিভুজ হতে পারবে। তো এটার ক্ষেত্রে মান আসে কত? 25 যোগ হচ্ছে 9, √34। এবং √34 এর মান তো 6 না, তার মানে এটা হচ্ছে না। ঠিক আছে, এরপরেরটা দেখতে পারেন যে 8² + হচ্ছে 4², 8 × 64 আর 4 × 4 হচ্ছে 16। তো 16 আর 64 যোগ করলে আমরা পাবো 80। 80 পূর্ণবর্গ সংখ্যা না, অবশ্যই পূর্ণবর্গ হতে হবে।
তাহলে এটাও হচ্ছে না, এটাও না, এটাও হবে না। 13, 12, 5, আমরা ছোট ছোট দুইটা বর্গ করি। 12, 12 হচ্ছে 144, আর 5, 5 হচ্ছে 25, √169, যার মান হচ্ছে 13। তার মানে এটা মিলে গেছে, অর্থাৎ 13, 12, 5। অ্যান্সার হচ্ছে এটি, গ নাম্বার অপশনটি অ্যান্সার হবে। যে সমকোণীতে সূক্ষ্মকোণ দুটি, ঠিক আছে। এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 144 বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য 12 হলে অপরটির দৈর্ঘ্য কত? আচ্ছা, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর নাম হচ্ছে অতিভুজ, আর সমকোণ সংলগ্ন বাহু দুটির নাম তো আমরা প্রত্যেকেই জানি, একটি হচ্ছে লম্ব আর একটা হচ্ছে ভূমি। এই সমকোণ সংলগ্ন একটা বাহু হচ্ছে ভূমি আর একটা হচ্ছে লম্ব। এখন এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এটা হচ্ছে সূত্র, ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এক্ষেত্রে আমাদের একটার মান দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে 144, আর হাফ তো হাফই থাকবে। ভূমি এবং উচ্চতার মধ্যে একটার মান দেওয়া আছে 12, তাহলে আর একটার মান বের করতে হবে। ধরলাম যে আমাদের উচ্চতার মান বের করে নিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, কাটাকাটি করলে 6 দিয়ে যদি 144কে কেটে দেই কতবার যাবে? 6 দুগুণা 12 আর 4 6 হচ্ছে 24। তার মানে এই আর একটা বাহুর দৈর্ঘ্য হবে 24 একক। সেক্ষেত্রে 24 সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, মিটার থাকলে মিটার। হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা থেকে আমরা রেজাল্ট পেয়ে গেলাম যে একটা 12 হলে আর একটা দৈর্ঘ্য হবে কত আমাদের? 24। আচ্ছা, 15 নম্বর প্রশ্নটি যদি একটু দেখেন, আর আপনাদের কোনো প্রবলেম হলে অবশ্যই আবারও বলছি যে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে প্রশ্নে খুব দ্রুত হয়ে যাচ্ছে কিনা সমাধানগুলো, বা আপনাদের কোনো গ্যাপ রয়ে যাচ্ছে কিনা, বা নিজেদের কোনো পার্সোনাল প্রবলেম আছে কিনা। 15 নম্বর প্রশ্নটি একটু দেখবেন যে ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি কি? আচ্ছা, আমরা জানি যে বাহুভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার। বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার। এটা হচ্ছে সমবাহু, 3টি বাহু পরস্পর সমান, সমবাহু ত্রিভুজ। এটা আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ 2টি বাহু সমান। এক্ষেত্রে 3টা বাহু সমান, আর এটার জন্য 2টি বাহু সমান। আর একটা আছে আমাদের বিষমবাহু ত্রিভুজ, অর্থাৎ কোনো বাহু সমান নয়, বিষমবাহু। তো সমদ্বিবাহু বিষমবাহু ত্রিভুজের বাহুগুলোও সমান নয়, কোণগুলোও সমান হবে না। সবগুলো কোণ ভিন্ন ভিন্ন, সবগুলো বাহুর দৈর্ঘ্যও ভিন্ন ভিন্ন। সমদ্বিবাহু ত্রিভুজের 2টি বাহুও সমান, বাহু সংলগ্ন কোণ 2টিও পরস্পর সমান। একই রকমভাবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই 3টি কোণও পরস্পর সমান হবে। তো যদি কোণগুলো পরস্পর সমান হয়, এদের বাহুগুলোকে যদি আমরা বর্ধিত করি যে কোনো দিকে, উৎপন্ন যে বহিস্থ কোণ, এই বহিস্থ কোণগুলোর পরিমাপও পরস্পর সমান হবে। তো বলা হচ্ছে যে একটা বাহুকে উভয় দিকে বর্ধিত করাই বহিস্থ কোণগুলো পরস্পর সমান হয়েছে। তো ত্রিভুজটি কি ত্রিভুজ হবে? অবশ্যই সমবাহু ত্রিভুজ। তো এক্ষেত্রে সমদ্বিবাহু ত্রিভুজও কিন্তু হতে পারত, কিন্তু আমাদের যেহেতু উল্লেখ করা আছে যে কোনো একটা বাহুকে, যেমন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা এটাকে বর্ধিত করি তখন এই দুটা কোণ সমান হবে। কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা এই বাহুটাকে বর্ধিত করি 2 দিকে, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে না। তো যেহেতু বলা আছে যে কোনো একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করতে হবে, এখানে নির্দিষ্ট না। যেমন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা এই ভূমিকে বর্ধিত করতাম সেক্ষেত্রে আমাদের কোণগুলো সমান হতো, কিন্তু বাকি 2টা বাহুকে বর্ধিত করলে কিন্তু কোণগুলো সমান হবে না। এজন্য আমরা সমদ্বিবাহু অ্যান্সার করতে পারছি না, উত্তর হবে সমবাহু। আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি, যেহেতু আপনাদের সমস্যা নাই। ধন্যবাদ হচ্ছে লিখন আপুকে আপনার কমেন্টের জন্য। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য
4 5 3 হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? আচ্ছা, আমরা ত্রিভুজ ক্ষেত্রফল অন্য মানে ভিন্ন ভিন্ন উপায়ে নির্ণয় করতে পারি। মাত্র একটা দেখেছি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। যখন হচ্ছে আমাদের কি দেওয়া থাকবে, ভূমি এবং উচ্চতার মান থাকবে। এরপরে আছে √3/4 ইন্টু হচ্ছে a স্কয়ার। এইটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ হলে এটার ক্ষেত্রফল হবে, এগুলো প্রত্যেকটাই ক্ষেত্রফল। এটাও আমাদের ক্ষেত্রফল, √3/4 a স্কয়ার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় সেক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে b/4 √b স্কয়ার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের জন্য, সমদ্বিবাহু ত্রিভুজ। আর যদি ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে, যখন আমাদের ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তখন ক্ষেত্রফল হবে s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c, s ইন্টু √s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। তো এই যে এখানে যদি আমরা মান বসিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের রেজাল্ট চলে আসবে। আচ্ছা, এসটা কি? এই যে এখানে অনেক সময় প্রশ্ন আসে যে এস দ্বারা কি প্রকাশ করা হয়। এস হচ্ছে ত্রিভুজের অর্ধ পরিসীমা, ত্রিভুজের অর্ধ পরিসীমা এস। আর 2s হচ্ছে ত্রিভুজের পরিসীমা, এটাকে আমরা 2s দিয়ে প্রকাশ করি। আর এস হচ্ছে ত্রিভুজের অর্ধ পরিসীমা। তো এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, যে 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এই 3টা দৈর্ঘ্য যোগ করলে আমরা পরিসীমা পাবো, এটাকে আবার 2 দিয়ে ভাগ করলে এস এর মান পেয়ে যাচ্ছি। তো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যগুলো আছে হচ্ছে 4 5 আর হচ্ছে 3। এত সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত? তো প্রথমে আমরা এস এর মানটা বের করি, 4 যোগ 5 যোগ 3 তাহলে 12। এস এর মানটা আসছে হচ্ছে এটা ভাগ 2, তার মানে 12কে 2 দিয়ে ভাগ করলে মান আসবে হচ্ছে 6। যার কারণে আমরা জানি 2s হচ্ছে পরিসীমা আর s মানে হচ্ছে অর্ধ পরিসীমা, 2 দিয়ে ভাগ করে দিলাম। এটা যদি 6 হয় ক্ষেত্রফল কত দাঁড়াচ্ছে? 6 গুণ 6 বিয়োগ 4 গুণ 6 বিয়োগ 5 গুণ 6 বিয়োগ 3, প্রত্যেকটা s থেকে বিয়োগ করে দিতে হবে। তো রেজাল্ট কত আসতেছে আমাদের? এখানে আছে 6 আর 6 থেকে 4 বিয়োগ করলে থাকে 2, 1 আর এখানে থাকে 3। তাহলে 3 6 18, 18 দুগুণ হচ্ছে 36, √36 এর মান 6। রেজাল্ট হবে 6 বর্গ একক। জি শাইলা শারমিন, আপনার অ্যান্সারটি হয়েছে, ধন্যবাদ। এরপর আমরা যদি পরবর্তী প্রশ্নে যাই, যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুইটা দেওয়া আছে হচ্ছে 3 আর 4, অতিভুজের মান কত? সমকোণ সংলগ্ন বাহু দুইটাকে আমরা কি বলি? একটা হচ্ছে লম্ব আর একটা হচ্ছে ভূমি। তো যেটাই হোক না কেন, লম্ব ভূমি আগে পরে হলেও সমস্যা নেই, বা ছোট বড় হলেও কোনো প্রবলেম নেই। আমরা অতিভুজের মান বের করব। অতিভুজ সমান হবে দৈর্ঘ্য লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ যে দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে 9 আর 4 4 হচ্ছে 16, 9 এর 16 যোগ করলে 25, 25কে রুট করলে আমরা মান পেয়ে যাচ্ছি 5। অ্যান্সার হচ্ছে 5। আচ্ছা, এটা আরেকবার বলেন প্লিজ, কোনটা? আগের অঙ্কটাই তো, 16 নম্বরটা? আচ্ছা বলে দিচ্ছি। 16 নম্বর অঙ্কের বাহুর দৈর্ঘ্যগুলো ছিল 3 4 5, বাহুর দৈর্ঘ্যগুলো ছিল 3 4 5, এই বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফলের জন্য আমরা 2s বের করব। প্রথমে 2s সমান হচ্ছে 3 যোগ 4 যোগ 5 সমান হচ্ছে 12। সুতরাং s সমান কত হবে? s সমান হবে 6। এখন ক্ষেত্রফলের সূত্র অনুসারে মান বসিয়ে দিব, s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। তো এক্ষেত্রে s এর মানটা যদি আমরা বসিয়ে দিই, 6 6 বিয়োগ 3, 6 বিয়োগ 4, 6 বিয়োগ 5। তো এখন ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে, এখানে তো 6 থাকবে, 6 থেকে 3 বিয়োগ করলে 3, 6 থেকে 4 বিয়োগ করলে 2, 5 বিয়োগ করলে থাকবে 1। এখন নিজেদের মধ্যে গুণ করে দেন, 3 6 18, 18 দুগুণ হচ্ছে 36, √36 এর রুট করলে মান আসবে কত? 6। আচ্ছা,
একটু জানাবেন কাইন্ডলি যে আপনাদের যাদের প্রবলেম ছিল আপনি বুঝতে পেরেছেন কিনা। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি 18 নম্বর প্রশ্নে। দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের একটির বিপরীত কোণকে অপরটির কি বলা হয়? দেখেন, দুইটি সরলরেখা পরস্পর ছেদ করেছে, চারটা কোণ উৎপন্ন হয়েছে, এইটার বিপরীত কোণ এটা, এই কোণগুলোকে পরস্পরের কি কোণ বলা হয়? একদম শুরুর দিকে আলোচনা করেছি, যারা শুরু থেকে আছেন তারা নিশ্চয়ই জানেন যে আমার এই কোণ দুটিকে পরস্পর কি কোণ বলতে পারি আমরা। দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে আমাদের যে চারটা কোণ উৎপন্ন হয়, এই বিপরীত কোণগুলোকে পরস্পর কি কোণ বলতে পারি? আচ্ছা, অনেকে অ্যান্সার দিয়েছেন এ বিপ্রতীপ কোণ। হ্যাঁ, ঠিক আছে, বিপ্রতীপ কোণ। তাহলে এটাকে আমরা জানি যে এটাকে আমরা বলি হচ্ছে বিপ্রতীপ কোণ। একদম শুরুতেই আমরা আলোচনা করেছিলাম। তো নেক্সট প্রশ্নে চলে যায়, যেহেতু এটার উত্তর আমরা সকলেই জানি, যে কোনো ত্রিভুজের তিনটি বাহু বর্ধিত করলে উৎপন্ন কোণ তিনটির পরিমাপ কত? একটা ত্রিভুজের, যে কোনো একটা ত্রিভুজ হতে পারে, সমবাহু হতে পারে, সমকোণী হতে পারে, সমদ্বিবাহু বা বিষমবাহু বা সূক্ষ্মকোণী, স্থূলকোণী, যে কোনো ত্রিভুজের এই বাহুগুলোকে যদি আমরা বর্ধিত করি, তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির পরিমাপ কত ডিগ্রি হবে? তো এটা বোঝার সহজ উপায় হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ নিয়ে কাজ করলে ভালো বুঝতে পারবেন। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা বাহুগুলোকে বর্ধিত করি, তো আমরা জানি যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ হয় 60 ডিগ্রি। যেহেতু তিনটা কোণ সমান, এই জন্য 3, 6, 18 বা 180 ডিগ্রি, প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি করে। সমবাহু ত্রিভুজ বোঝানোর জন্য নিলাম, কারণ যেহেতু যে কোনো ত্রিভুজের জন্য বলা আছে, তার মানে এটা সমবাহু ত্রিভুজের জন্য প্রযোজ্য হবে। তো এই ক্ষেত্রে এটা 60 ডিগ্রি হলে এটার মান হবে 120 ডিগ্রি, এটাও 120 ডিগ্রি, এই বহিস্থ কোণের মানও 120 ডিগ্রি। তো তিনটা মিলিয়ে কত হচ্ছে? 360 ডিগ্রি বা 4 সমকোণ। তো রেজাল্ট হবে 360 ডিগ্রি বা 4 সমকোণ। জি, আপনাদের অ্যান্সারগুলো হয়েছে। আপনারা যারা উত্তর করেছেন 360 ডিগ্রি, প্রত্যেকের উত্তরটি হয়েছে। আচ্ছা, শাইলা শারমিন অনেক পিছিয়ে আছেন, এখনো বিপ্রতীপ কোণে আছেন। আমরা এরপরে আর একটি প্রশ্ন সমাধান করে ফেললাম। এরপর আমরা চলে যাব হচ্ছে 20 নম্বর প্রশ্নে, যেটা আমরা শুরুর দিকে আলোচনা করেছিলাম যে 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? পূরক কোণ এবং সম্পূরক কোণ সম্পর্কে তো আগেই আলোচনা হয়েছে। সম্পূরক কোণের জন্য 180 ডিগ্রি থেকে বিয়োগ করতে হয়, আর 90 ডিগ্রির জন্য, পূরক কোণের জন্য 90 ডিগ্রি থেকে বিয়োগ করতে হয়। যেহেতু মান চাচ্ছে 90 ডিগ্রির সম্পূরক কোণ, তাহলে আমরা 180 থেকে বিয়োগ করে দিলে মান পেয়ে যাব। 180 বিয়োগ হচ্ছে 90 সমান হবে 90 ডিগ্রি। তো রেজাল্ট হয়ে যাচ্ছে এটার 90 ডিগ্রি। 20 নম্বর প্রশ্নের উত্তর হবে 90 ডিগ্রি। সো 21 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, 21 নম্বর প্রশ্নটি দেখবেন যে ত্রিভুজের 3 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমূহ কয়টি সমকোণ তৈরি করে? ত্রিভুজের 3 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমূহ কয়টি সমকোণ তৈরি করে? আমি একটা ত্রিভুজ নিচ্ছি, যে কোনো ত্রিভুজ বলা আছে যে ত্রিভুজের 3 বাহুর এর উপরে আমরা একটা বর্গক্ষেত্র তৈরি করছি। এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র, এবং এটাকে আমরা একটা বর্গক্ষেত্র ধরলাম। টোটাল কয় সমকোণ হয়েছে? কয়টা সমকোণ? ত্রিভুজের 3টা বাহুর উপর আমরা 3টা বর্গক্ষেত্র ড্র করেছি, তাহলে টোটাল কয়টা সমকোণ উৎপন্ন হয়েছে? আচ্ছা, 12টি। তার মানে এখানে 12টি সমকোণ উৎপন্ন হবে। এই যে প্রত্যেকটা বর্গক্ষেত্রে 4টা করে সমকোণ আছে, 3, 4, 12টি সমকোণ উৎপন্ন হয়েছে। এরপর যদি 22 নম্বর প্রশ্নে যান যে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 আর 4, অতিভুজের মান কত? তো এই প্রশ্নটা আমরা করে আসছি, এটা হচ্ছে আপনাদের 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নটা দেখবেন, একদম হুবহু সেম প্রশ্ন।
17 নম্বর এবং আমাদের 21 নম্বর প্রশ্ন, সরি 22 নম্বর প্রশ্নটি আর 17 নম্বর প্রশ্নটি সেম। তো 23 নম্বর প্রশ্নে দেখবেন এবিসি একটা ত্রিভুজ, এর কোণ এর মান হচ্ছে 45 ডিগ্রি, কোণ বি এর মান 30 ডিগ্রি, কোণ সি এর মান কত? ত্রিভুজ এবিসি এ কোণ এ কোণ বি দুইটা মান দেওয়া আছে, একটা 45 ডিগ্রি আর একটা হচ্ছে 30 ডিগ্রি। তো জানতে চাওয়া হচ্ছে কোণ সি এর মান কত হবে। তো এটা নিশ্চয়ই আপনারা অ্যান্সার করতে পারবেন, কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে এই দুইটা যোগ করে যদি আমরা বিয়োগ করে দেই, যে 45 আর 30 হবে 75, অর্থাৎ 180 থেকে যদি আমরা 75 বিয়োগ করে দেই, সেক্ষেত্রে কিন্তু আমরা কি পেয়ে যাচ্ছি, আমাদের রেজাল্টটা পেয়ে যাব আমরা। আচ্ছা, অ্যান্সার আসছে হ্যাঁ 105 ডিগ্রি। ধন্যবাদ সকলকে, 105 ডিগ্রি। আমি আর তাহলে এটা লিখছি না, যেহেতু আপনারা করতে পেরেছেন। এরপরও যদি কারো কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানান। না জানলে সেক্ষেত্রে লজ্জার কিছু নাই, যে আপনি একটা প্রশ্ন পারছেন না, কমেন্ট করলে অন্যরা কি ভাববে, এরকম ভাবার কোনো দরকার নেই, কারণ আপনি এখানে আসছেন শেখার জন্য আর আমি আসছি শেখানোর জন্য। তো সেক্ষেত্রে যদি নাই পারতে পারেন, পারলে তো আর ক্লাস করার প্রয়োজন ছিল না। তো যারা যারা প্রবলেম আছে অবশ্যই কিন্তু লজ্জা না করে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো যাই হোক, এটার অ্যান্সার পেয়ে গেলাম আমরা, হচ্ছে 105 ডিগ্রি। 24 নম্বর প্রশ্নটা, একটা সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটা কোণ হচ্ছে 50 ডিগ্রি, আর একটা কোণ কত? তো সমকোণী ত্রিভুজের একটা কোণ তো অলরেডি 90 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি আছেই, আর যে কোনো একটা, এই দুইটার যে কোনো একটা বলে দিছে হচ্ছে 50 ডিগ্রি। তো বাকিটা কত হবে এটা জানতে চাচ্ছে। সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, আর বাকি দুইটা কোণ মিলে আবার আরো 90 ডিগ্রি। তো একটা দেওয়া আছে 50, আর একটা কত হবে? 90 থেকে 50 বিয়োগ করে দিলেই পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, 23 নাম্বারটা বলতে বলেছেন একজন, ধন্যবাদ আপনাকে, অবশ্যই বলবো। তো 23 নাম্বার আর এটা প্রায় সেম। 23 নম্বরে বলা ছিল এর মান হচ্ছে 45 ডিগ্রি আর বি এর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই দুইটা মিলে কত হচ্ছে? এ প্লাস বি মিলে হবে 75 ডিগ্রি। এখন আমরা জানি যে একটা ত্রিভুজের কোণ থাকে তিনটা, যার সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো দুইটা তো অলরেডি 75 ডিগ্রি হয়েছে, বাকি কোণ কত ডিগ্রি হবে? 180 বিয়োগ হবে হচ্ছে 75, ইকুয়াল টু হচ্ছে 105 ডিগ্রি। এটা হচ্ছে আপনার আগের প্রশ্নটা, অর্থাৎ 23 নম্বর প্রশ্নটার সমাধান। আর এটা হচ্ছে 24 নাম্বার, এটাকে আমরা বিয়োগ করতে পারি 90 ডিগ্রি থেকে, বিয়োগ করলেই রেজাল্ট হয়ে যাবে 40 ডিগ্রি। এরপর যারা 30 ডিগ্রি অ্যান্সার দিয়েছি এই প্রশ্নটার, তাদের ভুল হয়েছে, কারণ 30 ডিগ্রি হবে না, 40 ডিগ্রি হবে। অনেকেই ওই 180 থেকে মাথায় 80 চলে আসছে, শুধু 80, তো 80-র জন্য অ্যান্সারটা ভুল হয়ে গেছে। তো নেক্সট প্রশ্নে চলে যাই। একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু 16 মিটার, ত্রিভুজের ক্ষেত্রফল কত? তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিছু সময় আগেই দেখিয়েছি, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কোয়ার। এ মানে হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। এখানে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 16 × 16 হোল স্কোয়ার। ওকে, তার মানে কি পাচ্ছি? √3/4 16 হোল স্কোয়ারের মান হচ্ছে 256, কাটাকাটি করে দিলে মান পেয়ে যাচ্ছে 64। তো রেজাল্ট হবে 64√3। যারা এখানে 16কে বর্গ করতে পারেন না বা কঠিন মনে হচ্ছে, তাদের উদ্দেশ্যে আরো একবার ভেঙে করে দিচ্ছি। 16 স্কোয়ারকে আমরা এইভাবেও লিখতে পারি 16 × 16, তো 4 4 16, কাটাকাটি তো করতেই পারেন। 4 16 হচ্ছে 64, আর এখানে √3। তো যেভাবেই করেন না কেন রেজাল্ট সেম থাকবে, 64√3 বা 64√3। শুধু 64 না, 64√3। শায়লা শারমিন আপু, রেজাল্ট হবে 64√3 সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। আচ্ছা, 26 নম্বর প্রশ্নটা দেখবেন, আবারও সেই ঘুরে ফিরে একই প্রশ্ন, কারণ আমরা জানি যে বিগত যে পরীক্ষাগুলো হয়েছে, মানে আমাদের অনেকেই বলে যে আমরা ম্যাথ কিন্তু রিপিট হয় না। হ্যাঁ, ম্যাথ রিপিট হয় না, আবার সবগুলো প্রশ্নে আমি বলবো যে রিপিট হয়, শুধুমাত্র মানগুলো একটু পরিবর্তন করে দেয়। হুবহু কোনো প্রশ্নই আপনাকে দিচ্ছে না, একটু মানটা পরিবর্তন করে দিচ্ছে। যেমন আমরা 50 ডিগ্রি এর পুরক্ষণ শিখে আসছি, 35 ডিগ্রি এর পুরক্ষণ বের করতে শিখে আসছি, এখানে বলছে 65 ডিগ্রি এর পুরক্ষণ কত হবে। তো অ্যাজ ইউজুয়াল আগেকার মতোই আমরা কি করতে পারি,
ওই 90 থেকে মানটা বিয়োগ করে দিলে আমরা মানটা পেয়ে যাচ্ছি। তার মানে এই 65 ডিগ্রি এর পূরক কোণ কত হবে? 26 নম্বর প্রশ্ন, 65 ডিগ্রি এর পূরক কোণের পরিমাপ কত হচ্ছে? 90 ডিগ্রি বিয়োগ হচ্ছে 65 ডিগ্রি, বিয়োগ করে দেন, তাহলে এখানে থাকবে 25 ডিগ্রি। তো রেজাল্ট হবে 25 ডিগ্রি। এরপর আপনারা যদি এর পরবর্তী প্রশ্নটাতে যান, 27 নম্বর প্রশ্নটিতে আছে একটি ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের 3 গুণ এবং তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের চেয়ে 30 ডিগ্রি বড় হয় তবে কোণটি কত? যে কোনো একটা কোণের সাথে তুলনা করা হয়েছে। তো বলা হচ্ছে যে একটি কোণ দ্বিতীয় কোণের 3 গুণ, তার মানে আমরা ওই কোণটাকে ধরে নিলাম বা তৃতীয় কোণটাকে ধরে নিলাম, তৃতীয় কোণ হচ্ছে এক্স, তৃতীয় কোণটাই ধরে নিলাম এক্স। তাহলে এই যে যেই কোণটা নির্ণয় করতে বলছে, এই কোণ, শুধু কোণ লিখলাম এটা, বা প্রথম কোণ লিখলাম, এই কোণটি কত হবে? এই প্রথম কোণটি হবে হচ্ছে দ্বিতীয় কোণ, তার মানে আমরা দ্বিতীয় কোণটাকে ধরে নিয়েছি, দ্বিতীয় কোণ হচ্ছে এক্স, তার মানে প্রথম কোণটা হবে হচ্ছে 2x দ্বিগুণ, 3 গুণ, তার মানে হচ্ছে 3x। একটা কোণ দ্বিতীয় কোণের হচ্ছে 3 গুণ, তার মানে আমাদের দ্বিতীয় কোণটা যদি x হয়, তার মানে যেই কোণটা আমাদের নির্ণয় করতে দিল এই কোণটা হবে হচ্ছে 3x, 3 গুণ। এরপর বলা হচ্ছে যে দ্বিতীয় কোণের চেয়ে 30 ডিগ্রি বড় হয়, এই কোণটা কত ডিগ্রি থেকে বড় হবে? দ্বিতীয় কোণের থেকে 30 ডিগ্রি বড় হয়। একটি কোণ দ্বিতীয় কোণের 3 গুণ এবং তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের 30 ডিগ্রি বড় হয়, আমরা তাহলে তৃতীয় কোণটা বের করে নিতে পারি। দ্বিতীয় কোণ ছিল x, তার থেকে আরো 30 ডিগ্রি বড়, x প্লাস 30 ডিগ্রি। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? আবারও বলে দিচ্ছি যে একটা ত্রিভুজের যে কোনো একটা কোণ দ্বিতীয় কোণের 3 গুণ, তো আমরা ধরে নিলাম দ্বিতীয় কোণটা x, তাহলে প্রথম কোণটা হবে 3x। এরপর বলা হচ্ছে যে তৃতীয় কোণটি দ্বিতীয় কোণের থেকে কত বড়? 30 ডিগ্রি বড়, তৃতীয় কোণ দ্বিতীয় কোণের থেকে 30 ডিগ্রি বড়। আচ্ছা, তাহলে এখন এই 3 কোণের সমষ্টি কত? 3x, x প্লাস 30 ইকুয়াল টু হবে হচ্ছে 180। টোটালি কত পাচ্ছি আমরা? x প্লাস 3x 4x আর x হচ্ছে 5x, আর এই 180 থেকে 30 বিয়োগ করলে থাকবে হচ্ছে 50, 5 দিয়ে কেটে দিচ্ছি, তাহলে থাকবে হচ্ছে 30 ডিগ্রি। x এর মান 30, আমাদের কিন্তু x এর মান চাচ্ছে না, চাচ্ছে এই প্রথম কোণ, মানে প্রথমে যে কোণটার কথা বলা আছে এই কোণের মান কত। তাহলে 30 কে যদি আমি 3 দিয়ে গুণ করি কত আসবে? 3 ইন্টু 30 ইকুয়াল টু হবে 90 ডিগ্রি। সো রেজাল্ট ইজ 90 ডিগ্রি। একটি ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের 3 গুণ এবং তৃতীয় কোণ যদি আমাদের দ্বিতীয় কোণের 30 ডিগ্রি হয়, সেক্ষেত্রে কোণটির মান কত, অর্থাৎ প্রথমে যে কোণটির তুলনা করতে বলা হয়েছে ওই কোণটার মান কত সেটা জানতে চাচ্ছে। তো আপনি যদি এখন মানে প্রমাণ মিলাতে চান সেটাও মিলাতে পারেন, যে আমাদের যেহেতু কোণটার মান আসছে হচ্ছে 30, এই কোণটার মান আসছে হচ্ছে 90 ডিগ্রি, তার মানে দ্বিতীয় কোণটা কত হবে? এই কোণটা ছিল দ্বিতীয় কোণের 3 গুণ, তো সেক্ষেত্রে দ্বিতীয় কোণ শুধু 30 আর তৃতীয় কোণ হবে এর থেকে আরো 30 ডিগ্রি বড়, তার মানে 60 ডিগ্রি। তিনটা যোগ করে দেখেন 180 ডিগ্রি হবে। আশা করি বুঝতে পেরেছেন। সো রেজাল্ট ইজ 90 ডিগ্রি। এরপর আমরা চলে যাচ্ছি 28 নম্বর প্রশ্নে, 253 ডিগ্রি কোণকে কি বলে? আচ্ছা, এই 253 ডিগ্রি কোণটা কি 180 ডিগ্রি থেকে ছোট নাকি বড়? অবশ্যই বড়। তাহলে আমরা জানি যে 180 ডিগ্রি থেকে বড় কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। তো সেক্ষেত্রে এটার মান হবে প্রবৃদ্ধ কোণ। 28 নম্বরের উত্তর হবে প্রবৃদ্ধ কোণ। আচ্ছা, 27 নম্বর বুঝি নাই, কাইন্ডলি যদি আরেকবার বোঝান। অবশ্যই বোঝাবো। 27 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে একটা ত্রিভুজের একটি কোণ দ্বিতীয় কোণের 3 গুণ, দ্বিতীয় কোণের 3 গুণ, 3 গুণ, একটি কোণ সমান দ্বিতীয় কোণের 3 গুণ, এটা বলা আছে। এখন আমি ধরে নিলাম দ্বিতীয় কোণ হচ্ছে x, এই দ্বিতীয় কোণটাকে ধরছি x, তাহলে x এর 3 গুণ দিলে এটা হবে হচ্ছে এই কোণের মান, এই কোণটা হচ্ছে তাহলে 3x। এই দ্বিতীয় কোণ যদি x হয় তাহলে এর সাথে 3 গুণ দিলে এটা হয়ে গেল 3x, একটি কোণের মান, মানে যেটা আমরা বের করব। আর তৃতীয় কোণের কথা বলা হয়েছে, তৃতীয় কোণ
দ্বিতীয় কোণের চেয়ে 30 ডিগ্রি বড়, কোণের চেয়ে 30 ডিগ্রি বড়। তো 30 ডিগ্রি বড় করে দেন আপনারা যে x প্লাস হচ্ছে 30। তার মানে তৃতীয় কোণের মান x প্লাস 30, প্রথম কোণের মান 3x আর দ্বিতীয় কোণের মান x, এই তিনটা যোগ করলে অবশ্যই 180 হবে। x প্লাস 3x প্লাস x প্লাস 30 সব কিছু যোগ করলে হবে 180। তো আমরা টোটাল যোগ করলে পাচ্ছি কত, 5x, আর 180 থেকে 30 বিয়োগ করলে পাচ্ছি 150, কাটাকাটি করলে পাচ্ছি 30। তার মানে x এর মান 30, কিন্তু জানতে যাচ্ছে একটি কোণের মান, যেটার মান ছিল 3x, 3 দিয়ে গুণ করে দিলে আমরা পাচ্ছি 90। তো আশা করি বুঝতে পেরেছেন, না বুঝতে পারলে আর একবার একটু কাইন্ডলি ভিডিওটা দেখে নেবেন। এরপর পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, 29 নম্বর প্রশ্ন। ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি এক সমকোণের সমান হলে এই কোণ দুটাকে কি বলা হয়? দুইটা কোণ যদি এক সমকোণের সমান হয়, অর্থাৎ 90 ডিগ্রির সমান হয়, কোণ দুটিকে পরস্পরের পূরক কোণ বলে। আমরা প্রথমেই জেনে আসছি বেসিক আলোচনায়। এরপর 30 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে একটি সুষম পঞ্চভুজের একটি অন্তঃকোণের পরিমাপ কত ডিগ্রি হবে? একটি সুষম পঞ্চভুজের, তার আগে একটু বলবেন যে একটা সুষম পঞ্চভুজের মোট কোণের পরিমাপ কত ডিগ্রি? একটা সুষম পঞ্চভুজের খুব সহজে নিজেরা হিসাব করে, একদম বেসিক আইডিয়া যদি থাকে, কোনো সূত্র না, সূত্র তো আপনি ভুলে যেতে পারেন, কিন্তু আপনার যদি একদম বেসিক ধারণা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আর ভুল হবে না। এই জন্য আমি এটা দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি। পঞ্চভুজ মানে 5টা বাহু, 1 2 3 4 5টা বাহু আছে, যে কোনো পঞ্চভুজ নিলাম। যে কোনো পঞ্চভুজের ক্ষেত্রে কোণগুলো এলোমেলো হতে পারে, আর সুষম পঞ্চভুজের ক্ষেত্রে প্রত্যেকটা কোণের পরিমাপ সমান হবে। তো আমি চাচ্ছি যে পঞ্চভুজের কোণগুলোর সমষ্টি কত, যাতে ষড়ভুজ আসলেও আপনারা বের করতে পারেন, এই জন্য এইভাবে করে দেয়া। আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলছি, একটা চতুর্ভুজ আর একটা হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তো এই দুটা যোগ করলে কত পাচ্ছি, বা এটাকে বলতে পারেন 2 সমকোণ, আর এটা হচ্ছে 4 সমকোণ। টোটাল কত পাচ্ছি আমরা? 6 সমকোণ, বা 6 9 হচ্ছে 54, 540 ডিগ্রি। পঞ্চভুজের 5 কোণের সমষ্টি হচ্ছে 540 ডিগ্রি। এখন পঞ্চভুজে যেহেতু 5টা কোণ সমান, সুষম পঞ্চভুজে, তো 5 দিয়ে আমরা এটাকে ভাগ করে দিলেই কিন্তু রেজাল্ট চলে আসবে 108 ডিগ্রি। তো রেজাল্ট হচ্ছে 108 ডিগ্রি। 30 নম্বরের অ্যান্সার হবে 108 ডিগ্রি। এরপরে 31 নম্বরে দেখবেন যে কোনো ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন এই কোণগুলো যদি সমান হয়, ত্রিভুজটি হবে সমবাহু ত্রিভুজ। এই প্রশ্নটা এর আগেও আমরা করে আসছি, সেম প্রশ্ন। কোন ত্রিভুজের একটা বাহুকে উভয় দিকে বর্ধিত করলে আপনারা দেখবেন 15 নম্বর প্রশ্নটি দেখবেন। 15 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নটি একদম সেম। 31 নম্বর প্রশ্ন আর 15 নম্বর প্রশ্নটা একদম সেম। 32 নম্বর প্রশ্নে আছে যে ত্রিভুজের যে কোনো দুইটি মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজটি সমকোণী। মধ্যমা যদি সমান হয় তাহলে ত্রিভুজটি কি সমকোণী বিষমবাহু ত্রিভুজ, নাকি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, আর আছে হচ্ছে সমকোণী সমবাহু ত্রিভুজ। সবসময় মনে রাখবেন, সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু হবে না। সমকোণী ত্রিভুজ বড়জোর সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারবে। সমকোণী ত্রিভুজ কখনোই সমবাহু ত্রিভুজ হতে পারবে না, কারণ অতিভুজের মান সবসময় বড় হবে। তো এক্ষেত্রে আমাদের এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি মধ্যমা দুটো সমান হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, 33 নম্বর প্রশ্নটি দেখবেন, কোন ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর অঙ্কিত রেখাকে কি বলা হয়? এটা হচ্ছে মধ্যবিন্দু। তো এই বাহুটার নাম হবে হচ্ছে মধ্যমা। এই শীর্ষবিন্দু আর হচ্ছে বিপরীত বাহুর যে মধ্যবিন্দু, এদের সংযোগ রেখাকে সবসময় বলা হবে মধ্যমা। এটার নাম মধ্যমা। তো রেজাল্ট হচ্ছে এখানে মধ্যমা। এরপর যে যদি আমাদের 3টা কোণ দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কোন ধরনের ত্রিভুজ আঁকতে পারি? 3টা কোণ দেওয়া থাকলে সেক্ষেত্রে কোন ত্রিভুজ আঁকতে পারি? আমরা জানি যে দুইটা ত্রিভুজ সমান হতে পারে, সর্বসম হতে পারে, আর একটা হতে পারে সেটা হচ্ছে সদৃশ। ওকে, যদি একটা ত্রিভুজের 3টা কোণ আর একটা ত্রিভুজের 3টা কোণের সমান হয়, শুধুমাত্র কোণের কথা বলা আছে, বাহুর কথা বলা নাই, সেক্ষেত্রে অবশ্যই ত্রিভুজ দুইটা কি হবে? পরস্পর সদৃশকোণী ত্রিভুজ হবে। আবারও বলে দিচ্ছি, যখন শুধুমাত্র আমাদের কোণের কথা বলবে যে এই ত্রিভুজের 3টা কোণ ওই ত্রিভুজের 3টা কোণের সমান,
তাহলে এই ত্রিভুজ দুটো হয়ে যাবে সদৃশকোণী ত্রিভুজ। কিন্তু যদি বাহু সমান থাকে এবং কোণও সমান থাকে সেক্ষেত্রে আমাদের এই ত্রিভুজগুলো সর্বসম ত্রিভুজ হবে। তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা, তাহলে 3 কোণ দেওয়া থাকলে যেই ত্রিভুজ আঁকা যাবে সেই ত্রিভুজের নাম হবে সদৃশকোণী ত্রিভুজ। আচ্ছা, ষড়ভুজ হলে কিভাবে করব? 30 নম্বর প্রশ্নটা যদি ষড়ভুজ হয়, একটু দেখেন যে ষড়ভুজের একদম এটা হচ্ছে বেসিক আইডিয়া থেকে আপনাকে সমাধান করে দিচ্ছি। 6টা বাহু, তার মানে এখানে আছে 2 সমকোণ, এইটাতে আছে 2 সমকোণ, এখানে আছে 4 সমকোণ। টোটালি কত সমকোণ হচ্ছে? 4 আর 2 6 আর 2 হচ্ছে 8 সমকোণ। এই 8 সমকোণ হচ্ছে আমাদের টোটাল বাহুর দৈর্ঘ্য, মানে সবগুলো কোণের সমষ্টির সমান সমষ্টি। 8 সমকোণ মানে 8 নং 72 অর্থাৎ 720 ডিগ্রি। আচ্ছা, ষড়ভুজের ক্ষেত্রে আমার আছে কয়টা? বাহু আছে 6টা, 6 দিয়ে ভাগ করে দেন, 6 12 72, রেজাল্ট হবে 120 ডিগ্রি। রবিউল ইসলাম, আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল মোটামুটি আজকের আমাদের জ্যামিতি টপিকের সবগুলো প্রশ্নের সমাধান এবং বেসিক আলোচনা। যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সমাধান করে দেওয়ার জন্য কমেন্টের মাধ্যমেই। ওকে, তো আজকে আর দীর্ঘায়িত করছি না, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে ম্যাথ প্র্যাকটিস করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।